এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস অর্থনীতির দ্বিতীয় পত্র ওয়ান শর্ট এমসিকিউ, সবগুলো অধ্যায় একসাথে আমরা শুরু করছি। এমসিকিউ টপিক হিসেবে থাকছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প, চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি, অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য এবং নবম অধ্যায় সরকারি অর্থব্যবস্থা। আমরা শুরু করছি। এ পর্যায়ে আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি ওয়ান শট এমসিকিউ। কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? কৃষির সবচেয়ে বড় উপখাত হচ্ছে কি? শস্য ও শাকসবজি। কৃষির চারটি উপখাত শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ ও মৎস্য সম্পদের মধ্যে শস্য ও শাকসবজি উপখাত থেকে সবচেয়ে বেশি খাদ্য সরবরাহ আসে এবং জিডিপিতে এর অবদানই কি? সবচেয়ে বেশি। বাংলাদেশের অধিকাংশ কৃষক নিচের কোন ধরনের তারা কি? প্রান্তিক কৃষক। কোন ধরনের কৃষক? প্রান্তিক কৃষক। বাংলাদেশের অধিকাংশ কৃষকের জমির পরিমাণ খুবই কম, যাদের কি প্রান্তিক কৃষক বলা হয়। কত একর জমি বাংলাদেশে আদর্শ কৃষি খামার হিসেবে বিবেচিত হয়? 3 একর জমি বাংলাদেশে আদর্শ কৃষি খামার হিসেবে বিবেচিত হয়। একটি পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সঠিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে 3 একর বা প্রায় কি 10 বিঘা জমিকে একটি আদর্শ কৃষি খামার বলা হয় বা হিসেবে ধরা হয়। কোনো দেশে কত শতাংশ বনভূমি থাকা দরকার? কোনো দেশে কি 25% বা 25% কি বনভূমি থাকা প্রয়োজন। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য যে কোনো দেশের মোট ভূখণ্ডের অন্তত 25% বনভূমি থাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম। বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান সবচেয়ে বেশি? কোন উপখাত? সেটা হচ্ছে কি যে শস্য ও শাকসবজি উপখাতটির অবদান কি? সবচেয়ে বেশি। সাদা সোনা বলতে নিচের কোনটিকে বোঝায়? কোনটিকে? চিংড়িকে বোঝায়। বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকার কারণে এবং বিদেশে ব্যাপক চাহিদার কারণে গলদা ও বাগদা চিংড়িকে বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয়। মিস্টার সেলিম ও মিস্টার রায়হান পড়াশোনা শেষে নিজ গ্রামে ফিরে একটি খামার স্থাপন করলো। উক্ত খামারে হাঁস মুরগি পালনের মাধ্যমে একদিকে তারা তাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম হলো, অপরদিকে এখান থেকে প্রতি মাসে একটি ভালো আয়ও আসলো। উদ্দীপকের হাঁস মুরগি পালনের খামারটি এটি কোন ধরনের খামার? এটি কি একটি মিশ্র খামার। কোন ধরনের? মিশ্র। যখন কোনো খামারে শস্য উৎপাদনের পাশাপাশি পশুপালন, হাঁস মুরগি পালন বা মাছ চাষ একই সাথে পরিচালনা করা হয় তখন তাকে কি? মিশ্র খামার বলা হয়। জনাব শাহেদ একজন কৃষক। তার পরিবারের সদস্য সংখ্যা 5 জন। তার সামান্য জমিতে পরিবারের সদস্যদের নিয়ে চাষাবাদ করেন এবং তা দিয়ে পরিবারের ভরণ পোষণ নির্বাহ করেন। উদ্দীপকের কোন ধরনের খামারের কথা বলা হয়েছে? উদ্দীপকে কি? জীবন নির্বাহী খামারের কথা বলা হয়েছে। যখন কোনো কৃষক বাজারে বিক্রির উদ্দেশ্য ছাড়া কেবল নিজের পরিবারের খাদ্য ও জীবন ধারণের চাহিদা মেটাতে চাষাবাদ করেন তখন তাকে কি? জীবন নির্বাহী খামার বলা হয়। নিচের কোন কৃষিজাত পণ্যটি বাংলাদেশের চাহিদার তুলনায় কম উৎপাদন হয়? চাহিদার তুলনায় যেটা কম উৎপাদন হয় সেটা কি? গম। গম কি চাহিদার তুলনায় কম উৎপাদিত হয়। বাংলাদেশে চাল বা ধান উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ হলেও গমের ক্ষেত্রে স্থানীয় চাহিদা মেটাতে বিপুল পরিমাণ গম বিদেশ থেকে আমদানি করতে হয়। চাষাবাদের প্রকৃতি ও আয়তনের দিক থেকে কৃষি খামার কয় প্রকার? কৃষি খামার হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি জীবন নির্বাহী খামার এবং আরেকটা হচ্ছে কি বাণিজ্যিক খামার। কোনটি বাংলাদেশের কৃষির সাথে সঙ্গতিপূর্ণ? কোনটি? সেটা হচ্ছে কি প্রকৃতির উপর নির্ভরশীল। পর্যাপ্ত আধুনিক প্রযুক্তির অভাবে বাংলাদেশের কৃষি এখনো বৃষ্টিপাত, বন্যা ও আবহাওয়ার মতো প্রাকৃতিক নিয়ামকের উপর ব্যাপকভাবে নির্ভর করে। বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান ক্রমশ হ্রাস পাচ্ছে? কৃষি খাতের অবদান ক্রমশ হ্রাস পাচ্ছে। শিল্প ও সেবা খাত দ্রুত প্রসারিত হওয়ার কারণে শতকরা হারে অর্থাৎ কি শতাংশ হিসেবে জিডিপিতে কৃষির অবদান বছরের পর বছর ধরে ধীরে ধীরে কমে আসছে, যদিও মোট উৎপাদন কিন্তু বাড়ছে। একজন কৃষকের সকল আবাদযোগ্য জমিকে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় হচ্ছে কি কৃষিজোত। কোনো একজন কৃষকের অধীনে যতগুলো বিচ্ছিন্ন বা একত্রিত আবাদযোগ্য জমি থাকে সেগুলোর মোট সমষ্টিকে কি কৃষিজোত বা এগ্রিকালচার হোল্ডিং বলা হয়।
তিন বন্ধু রনি, জনি ও সনি তাদের জমি ও অন্যান্য উপকরণ একত্রিত করে 10 একর আয়তনের একটি খামার প্রতিষ্ঠা করে। তারা যুগপৎভাবে চাষাবাদ ও পশুপালন করে। উদ্দীপকের উল্লেখিত খামারটি কোন ধরনের? এটি কি একটা মিশ্র খামার। কি খামার? মিশ্র খামার। কারণ কি এখানে যুগপৎভাবে চাষাবাদও হচ্ছে এবং কি পশুপালনও করছে, অর্থাৎ কি ফসল ও পশু জোড়া প্রযুক্তি একসাথে কি ব্যবহার করায় এটি কি একটি মিশ্র খামার। নিচের কোনটি HYV টেকনোলজি? HYV টেকনোলজি হচ্ছে কোনটা? উপসি প্রযুক্তি। কোনটা? উপসি প্রযুক্তি। HYV এর পূর্ণরূপ হচ্ছে কি হাই ইয়ার্ডিং ভ্যারাইটিস, যার বাংলা অর্থ হচ্ছে উচ্চ ফলনশীল বা সংক্ষেপে উপসি প্রযুক্তি। বীজ, সার ও সেচের কি সমন্বিত রূপ এটি। কৃষি জমি ছাড়া কোনটি উৎপাদন করা যায়? মাশরুম কৃষি জমি ছাড়াও কি উৎপাদন করা যায়। মাশরুম চাষের জন্য প্রশাগত আবাদযোগ্য জমির প্রয়োজন হয় না। ঘরের ভেতরের তাক বা রেকে নির্দিষ্ট তাপমাত্রায় ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে মাশরুম উৎপাদন করা যায়। এক অংশে ফসল উৎপাদন ও অন্য অংশে পশুপালন করা হলে এ ধরনের খামারকে বলা হয় হচ্ছে কি মিশ্র খামার বলা হয়। এ ধরনের খামারকে কি মিশ্র খামার বলা হয়। শস্য বহুমুখীকরণের ফলে প্রধানত কি ঘটে? প্রধানত যেটা ঘটে সেটা হচ্ছে কি যে জমির উর্বরতা বৃদ্ধি পায়। জমির উর্বরতা কি বৃদ্ধি পায়। জমিতে বারবার একই ফসল না ফলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভিন্ন ভিন্ন ফসল যেমন ডাল, শাকসবজি ও শস্য চাষ করলে মাটির স্বাভাবিক পুষ্টি উপাদান বজায় থাকে এবং কি উর্বরতা বৃদ্ধি পায়। বাংলাদেশের কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস কোনটি? উপানুষ্ঠানিক উৎস হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। প্রথাগত বাণিজ্যিক ব্যাংকগুলো বাইরে এনজিও বা নির্দিষ্ট ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান সমূহকে যেমন গ্রামীণ ব্যাংকে কি উপানুষ্ঠানিক বা সেমি ফর্মাল উৎস বলা হয়। শস্য বহির্মুখীকরণের ফলে কোনটি ঘটে? যেটি ঘটে সেটি হচ্ছে কি মাটির উর্বরতা বৃদ্ধি পায়। যেমন কি যে বিভিন্ন ফসলের মূল বা শিকড় মাটি থেকে ভিন্ন ভিন্ন উপাদান কি গ্রহণ করে এবং কিছু ফসল যেমন সিম জাতীয় ফসলগুলো যা আছে মাটিতে নাইট্রোজেন যুক্ত করে এবং কি মাটির উর্বরতা বৃদ্ধি করে। পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথমে রয়েছে ভারত এবং দ্বিতীয় অবস্থানে কি বাংলাদেশ। কিন্তু পাটজাত পণ্য যেটা রপ্তানি আছে সেই রপ্তানিতে কিন্তু বাংলাদেশ প্রথম। কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস কৃষি ব্যাংক। সরকারি নিয়ম কানুন মেনে আইনি কাঠামোর অধীনে পরিচালিত ব্যাংক যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক হলো একটি প্রাতিষ্ঠানিক উৎস। কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি? প্রাতিষ্ঠানিক উৎস কি সমবায় সমিতি। কৃষি ব্যাংক না থাকলে সমবায় সমিতি। সমবায় সমিতিগুলো নির্দিষ্ট সমবায় আইনের অধীনে নিবন্ধিত হয়ে প্রাতিষ্ঠানিক উপায়ে কৃষকদের ঋণ সুবিধা দিয়ে থাকে। কোনটি বিশেষায়িত ব্যাংক? যেটা কি বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংকে একটা বিশেষায়িত ব্যাংক। কোন নির্দিষ্ট খাত বা গোষ্ঠীর উন্নয়ন লক্ষ্য করে যে ব্যাংক গঠিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলে, যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত কর্মসংস্থান ব্যাংক। বায়োটেকনোলজি শব্দের অর্থ হচ্ছে কি জৈব প্রযুক্তি। বায়ো অর্থ জীব বা জৈব এবং টেকনোলজি অর্থ কি প্রযুক্তি। জীবন্ত জীব বা জিনগত উপাদান ব্যবহার করে নতুন জাত উদ্ভাবন করার প্রযুক্তি হচ্ছে কি জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। যে ঋণ জাতীয় উৎপাদন বা সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে না তা কোন ধরনের ঋণ? তা কি মৃতভার ঋণ। যে ঋণ ব্যক্তিগত ভোগ বা যুদ্ধ বা অনুৎপাদনশীল খাতে ব্যয় হয় যা থেকে কোনো নতুন আয় বা সম্পদ তৈরি হয় না অর্থনীতিতে, তাকে কি মৃতভার ঋণ বলা হয়। কোনটি উৎপাদনশীল ঋণ? কোনটি? সেটি হচ্ছে কি কৃষি হচ্ছে কি উৎপাদনশীল ঋণ। যে ঋণ বিনিয়োগ করার ফলে আয়, শস্য ও নতুন পণ্য উৎপন্ন হয় এবং ঋণ পরিশোধের ক্ষমতা বাড়ে তাকে উৎপাদনশীল ঋণ বলা হয়। নিচের কোনটিকে সবজি মাংস বলা হয়? মাশরুমকে কি সবজি মাংস বলা হয়। মাশরুমে প্রচুর পরিমাণ প্রোটিন বা আমিষ থাকে এবং এটি খেতে অনেকটা মাংসের স্বাদের মতো, তাই কি এটাকে সবজি মাংস বলা হয়। দরিদ্র কৃষক গনি মিয়া উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত গুদামঘর এবং মধ্যস্বত্ব ভোগকারীদের শোষণের ফলে তার উৎপাদিত আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। উদ্দীপকে উল্লেখিত সমস্যাটির ধরন কি? এটি সমস্যাটির ধরন হচ্ছে কি কৃষি বিপণন সমস্যা। ফসল কাটা থেকে শুরু করে পরিচ্ছন্ন করা, গুদামজাত করা, পরিবহন এবং ন্যায্য মূল্যে বিক্রি করার পুরো প্রক্রিয়াটি হচ্ছে কি কৃষি বিপণন।
ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা কৃষিতে কোন ধরনের সমস্যা সৃষ্টি করে, সেটা কি কৃষি বিপণন সমস্যা সৃষ্টি করে। ফসল বিক্রি করার সময় মধ্যস্বত্ব ভোগকারী বা ব্যবসায়ী যারা আছে ওজনে ফাঁকি দিলে কৃষক ঠকে যায়, এটি কৃষি বিপণন ব্যবস্থার অন্যতম বড় একটি ত্রুটি। ভোক্তার দাম সূচক নির্ণয়ে কোন বিষয়টি বিবেচনা করা হয়, খুচরা দাম বিষয়টা বিবেচনা করা হয়। ভোক্তা বা সাধারণ ভোক্তা সরাসরি বাজার থেকে খুচরা দামে পণ্য কেনেন, তাই জীবনযাত্রার ব্যয় বা ভোক্তার মূল্য সূচক মাপতে খুচরা দাম ধরা হয়। কৃষি পণ্যের পাইকারি বাজার কোন পর্যায়ের বাজারকে নির্দেশ করে, এটি কি মাধ্যমিক বাজারকে নির্দেশ করে। গ্রামের প্রাথমিক বাজার থেকে পণ্য সংগ্রহ করে যখন শহরের পাইকারি বা আড়তে জড়ো হয় তখন কি সেটা কি মধ্যবর্তী পর্যায়ে বা মাধ্যমিক বাজার বলা হয় থাকে। উৎপাদনকারী, মধ্যস্বত্ব ভোগকারী, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, ভোক্তা। প্রবাহ চিত্রটি কি নির্দেশ করে, প্রবাহ চিত্রটি যেটা নির্দেশ করে সেটা হচ্ছে কি যে বিপণন পদ্ধতি নির্দেশ করে। কৃষক থেকে শুরু করে বিভিন্ন মধ্যস্থতাকারীদের হাত ঘুরে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর যে পুরো চ্যানেল বা রুট, তাই হচ্ছে কি বিপণন পদ্ধতি। এ পর্যায়ে আমরা শুরু করছি তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প ওয়ান শট এমসিকিউ। জ্ঞান ও পুঁজি নির্ভর, উচ্চ প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব শিল্প কোনটি। শিল্প হচ্ছে কি হাইটেক শিল্প। যেসব শিল্প সম্পূর্ণভাবে উচ্চ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি এবং আধুনিক বিষয়ের উপর নির্ভর করে সেগুলোকে হাইটেক শিল্প বলা হয়। এটি পরিবেশ বান্ধব এবং এতে মেধা ও প্রচুর মূলধন বা পুঁজি কি উভয়ই প্রয়োজন হয়। কৃষক গনি মিয়া একটি কৃষি প্রযুক্তি বি সম্পর্কে অবগত হলেন, যার প্রয়োগের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা গুরুত্বপূর্ণ। উদ্দীপকের বি দ্বারা কৃষি উৎপাদন বৃদ্ধির কোন প্রযুক্তি ইঙ্গিত করা হয়েছে। বি দ্বারা কি পারমাণবিক শক্তি প্রযুক্তিটি ইঙ্গিত করা হয়েছে। কৃষিতে মিউটেশন বা জাত উন্নয়নের কাজে ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণকে ইতিবাচকভাবে ব্যবহার করা হয়, যা পারমাণবিক প্রযুক্তি বা পারমাণবিক কৃষির অংশ। যেমন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এ নিয়ে কাজ করে। অস্ত্রশস্ত্র, পারমাণবিক শক্তি, সিকিউরিটি, প্রিন্টিং নিচের কোন ধরনের শিল্পের অন্তর্গত। এগুলো হচ্ছে কি সংরক্ষিত শিল্পের অন্তর্গত। জাতীয় নিরাপত্তা, স্পর্শকাতরতা এবং নিরাপত্তার স্বার্থে যেসব শিল্পে বেসরকারি বা ব্যক্তিগত বিনিয়োগের সুযোগ নেই, শুধু সরকার পরিচালনা করে, সেগুলোকে কি সংরক্ষিত শিল্প বলা হয়। পাট কোন ধরনের শিল্পের অন্তর্গত। পাট কি একটি বৃহৎ শিল্পের অন্তর্গত। পাট শিল্প স্থাপনে বিশাল অঙ্কের মূলধন, প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। জাতীয় অর্থনীতিতেও এর অবদান বিশাল, তাই কি এটি একটি বিশাল শিল্প বা বৃহৎ শিল্প। নিচের কোনটি সংরক্ষিত শিল্প। সামরিক সরঞ্জাম কি সংরক্ষিত শিল্প। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র বা সামরিক সরঞ্জাম নিয়ন্ত্রণ সম্পূর্ণ সরকারের হাতে রাখতে হয়, তাই কি এটি একটি সংরক্ষিত শিল্প। বাংলাদেশে কোন ধরনের শিল্পে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কোন শিল্পে, সেটা কি কুটির শিল্পে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কুটির শিল্প মূলত পরিবার ভিত্তিক এবং এর জন্য সামান্য পুঁজির প্রয়োজন হয়। সাধারণ মানুষ খুব সহজে নিজের বাড়িতেই স্বল্প খরচে এই শিল্পের মাধ্যমে নিজের আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে। মিস্টার ওয়াই 2 কোটি টাকা ব্যয়ে 50 জন শ্রমিক নিয়োগ করে একটি ম্যানুফ্যাকচারিং শিল্প প্রতিষ্ঠান প্রতিস্থাপন করলেন। মিস্টার ওয়াই এর শিল্প প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত। এটা কি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত। জাতীয় শিল্প নীতি অনুসারে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে নির্দিষ্ট পুঁজিসীমা ও শ্রমিকের সংখ্যা সাধারণত 31 থেকে 120 জন শ্রমিক বিবেচনা করলে এটি কি একটি ক্ষুদ্র শিল্প এর সংজ্ঞায় পড়ে। কনফিডেন্স সিমেন্ট কারখানাটি হলো এটি একটি প্ল্যান্ট। এটি একটি প্ল্যান্ট। কনফিডেন্স সিমেন্ট হলো একটি নির্দিষ্ট কারখানা বা প্ল্যান্ট। পুরো সিমেন্ট ক্ষেত্রটি হলো শিল্প, আর কোম্পানি হলো ফার্ম, আর নির্দিষ্ট কারখানাটি হচ্ছে কি প্ল্যান্ট। বর্তমানে বাংলাদেশে কোন শিল্পটি সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে। ঔষধ শিল্পটা কি সম্ভাবনাময় শিল্প হিসেবে ব্যবহৃত বা বিবেচিত হচ্ছে। বাংলাদেশের বর্তমানে দেশীয় চাহিদা মিটিয়ে বিশ্ব বাজারে মানসম্মত যে ঔষধ রপ্তানি করছে বাংলাদেশ এবং বিশ্ব নজরে দ্রুতই বড় হচ্ছে, তাই এটি কি একটি অত্যন্ত সম্ভাবনাময় শিল্প বাংলাদেশের জন্য। নিচের কোনটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। ঔষধ শিল্পটাও একটা বৃহৎ শিল্প। ঔষধ শিল্পে বিপুল পরিমাণ স্থায়ী মূলধন, জটিল যন্ত্রপাতি ও বিশাল অবকাঠামো লাগে, যে একটি বৃহৎ শিল্প এর মূল বৈশিষ্ট্য।
কোন শিল্পটি স্পর্শকাতর সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়? সংরক্ষিত শিল্প স্পর্শকাতর ও সংবেদনশীল হিসেবে ব্যবহৃত হয়। কারণ যেসব শিল্পে সামান্য অবহেলা বা অসাধু ব্যবহার দেশের বড় ধরনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, যেমন অস্ত্র বা টাকা ছাপানো, সেগুলোকে স্পর্শকাতর বা সংবেদনশীল বা সংরক্ষিত শিল্প বলা হয়। সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল কোন শিল্পের অন্তর্গত? এটাও কি? এটা সংরক্ষিত শিল্পের অন্তর্গত। কোনো পণ্যের আমদানি কমানোর উদ্দেশ্য ওই পণ্য দেশে উৎপাদন করার জন্য শিল্প স্থাপনকে কি বলে? বলা হয় হচ্ছে কি যে আমদানি বিকল্প শিল্প। বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করার পরিবর্তে সেই পণ্যের বিকল্প হিসেবে নিজের দেশেই তা তৈরি করার শিল্পই হচ্ছে কি আমদানি বিকল্প শিল্প। সিলেটের সাকিনা খাতুনের বাড়ির আঙ্গিনায় শীতল পাটি বাজারজাতকরণের উদ্দেশ্যে পরিবারের 8 জন সদস্য স্বল্প পুঁজি নিয়ে উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছেন। সাকিনা খাতুনের উৎপাদন কোন শিল্পের অন্তর্গত? এটা কি? এটাই হচ্ছে কুটির শিল্পের অন্তর্গত। সর্বশেষ শিল্পনীতি কত সালে গ্রহণ করা হয়? 2022 সালে শিল্পনীতি গ্রহণ করা হয়। বাংলাদেশের সর্বশেষ জাতীয় শিল্পনীতি 2022 পাস ও গ্রহণ করা হয়। এটি একটি তথ্যভিত্তিক প্রশ্ন, মনে রাখার মতো। শিল্পনীতি 2016 অনুসারে বাংলাদেশের শিল্পসমূহকে কয় ভাগে ভাগ করা হয়? 12টি ভাগে ভাগ করা হয়। শিল্পনীতি 2016 অনুযায়ী শিল্প খাতকে কাঠামোগত ও কার্য যে ভিত্তিক আছে সেটার ভিত্তিতে 12টি শ্রেণীতে বা ভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। পোশাক শিল্পের দ্রুত বিকাশের জন্য কোনটি পরিত্যাগ করা উচিত? যেটি পরিত্যাগ করা উচিত সেটা হচ্ছে তৈরি পোশাক আমদানি করা। দেশীয় পোশাক শিল্পের প্রসারের জন্য বিদেশ থেকে তৈরি পোশাক আনা বন্ধ করা বা নিরুৎসাহিত করতে হবে, যাতে দেশীয় শিল্প প্রতিযোগিতায় কি বজায় রাখতে পারে। চা গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় অবস্থিত চা গবেষণা কেন্দ্র। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত। শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম প্রধান সমস্যা নিচের কোনটি? নিচের যেটা সমস্যা সেটা হচ্ছে কি আন্তর্জাতিক প্রতিযোগিতা। পোশাক রপ্তানিতে ভিয়েতনাম, চীন, কম্বোডিয়া ও ভারতের মতো দেশগুলোর সাথে বাংলাদেশের কঠোর প্রতিযোগিতা চলে। বিশ্ববাজারে এই প্রতিযোগিতাই বাংলাদেশের পোশাক খাতের মূল চ্যালেঞ্জ। জনাব সাজিদ বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি দেখলেন প্রতি বছর দেশে বিদেশ থেকে প্রচুর মোবাইল সেট আমদানি করতে হয়, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি দেশে মোবাইল সেট তৈরির কারখানা স্থাপন করবেন। জনাব সাজিদের কারখানাটি কোন ধরনের শিল্পের অন্তর্গত? এটা কি? এটা হচ্ছে আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। কারণটা কি? যে বিদেশ থেকে মোবাইল সেট আমদানি বন্ধ করে দেশের চাহিদা মেটাতে দেশে মোবাইল কারখানা বসাচ্ছেন, তাই এটা একটি কি সরাসরি আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে কোনটি হবে? যেটি হবে হচ্ছে কি আমদানি ব্যয় কমে আসবে। আমদানি ব্যয় কি কমে আসবে? দেশে পণ্য উৎপাদন হলে বিদেশ থেকে সেই পণ্য কিনতে হয় না, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বেঁচে যায় এবং আমদানি ব্যয় কি কমে আসে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৃহত্তম বাজার কোনটা? বৃহত্তর বাজার হচ্ছে কোনটা? যেটা হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়ন। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বড় হলেও 27টি দেশের জোট বা ব্লক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। স্টেপল ফাইবার কোথায় প্রয়োজন? এটা কি? এটা হচ্ছে পোশাক শিল্পে প্রয়োজন। স্টেপল ফাইবার হলো কৃত্রিম বা প্রাকৃতিক সুতা তৈরির আঁশ, যা পোশাক শিল্পের কাপড় ও সুতা তৈরিতে ব্যবহৃত একটি মূল উপাদান। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য কোনটি? রপ্তানি পণ্য নিচের কোনটা? সেটা হচ্ছে কি তৈরি পোশাক। তৈরি পোশাক রপ্তানি করে কি বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। কোন সালে সর্বপ্রথম বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা হয়? কোন সালে? 1976 সালে সর্বপ্রথম বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা হয়। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বৃহৎ বাজার কোনটা? বৃহৎ বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। যদি একক দেশ হিসেবে প্রশ্ন করা হয় তবে কি যুক্তরাষ্ট্র বা ইউএসএ বাংলাদেশের তৈরি পোশাকের সর্ববৃহৎ একক ক্রেতা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকের কত শতাংশ মহিলা শ্রমিক? প্রায় 80% বা 80% মহিলা শ্রমিক। পোশাক শিল্প বাংলাদেশের নারীদের স্বাবলম্বী করতে বড় ভূমিকা রেখেছে। ঐতিহাসিক বা সরকারি তথ্য অনুযায়ী এই খাতের বিশাল অঙ্কই প্রায় 80% নারী শ্রমিক। বাংলাদেশের কোন পাহাড়ি অঞ্চলে চা চাষ অধিক করা হয়? যে পাহাড়ি অঞ্চলে কি অধিক বৃষ্টিপাত হয়, চা গাছের শিকড়ে পানি জমা থাকলে গাছ পচে যায়, তাই পাহাড়ি ঢালু জমি দরকার হয়।
কিন্তু চা গাছের বৃদ্ধির জন্য অধিক বৃষ্টিপাত প্রয়োজন, যা পাহাড়ি এলাকায় বেশি হয়। তাই উত্তরটি কি? অধিক বৃষ্টিপাত। কোনটি চা শিল্পের প্রধান সমস্যা? চা শিল্পের প্রধান সমস্যা হচ্ছে কি? অনিয়মিত বৃষ্টিপাত। সঠিক সময়ে কুড়ি গজানোর জন্য নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন হয়। অনাবৃষ্টি বা অসময়ে অনিয়মিত বৃষ্টিপাত হলে চায়ের ফলনে মারাত্মক কি বিঘ্ন ঘটে। ম্যানুফ্যাকচারিং শিল্প কোনটি? এটি হচ্ছে কি যে ক্ষুদ্রায়ন বা মাঝারি শিল্প। ম্যানুফ্যাকচারিং মানে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন পণ্য তৈরি করা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোতে কাঁচামাল রূপান্তর করে পণ্য তৈরি করা হয়। কোনটি প্রাথমিক পণ্য? তুলা হচ্ছে কি একটি প্রাথমিক পণ্য। প্রকৃতি থেকে সরাসরি যা পাওয়া যায় বা প্রক্রিয়াজাত করা হয়নি তাই প্রাথমিক পণ্য। তুলা কি সরাসরি প্রকৃতি বা কৃষি থেকে পাওয়া যায়, যা থেকে কি তারপর কি সুতা বা কাপড় বানানো হতে পারে। তাই এটি কি তুলা। তো এটি একটি কি প্রাথমিক পণ্য। বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য কোনটি? প্রচলিত রপ্তানি পণ্য হচ্ছে কি পাট শিল্প। যেসব পণ্য ঐতিহ্যগতভাবে বহু বছর ধরে বাংলাদেশ বিশ্ববাজারে রপ্তানি করে আসছে, যেমন পাট ও পাটজাত পণ্য, সেগুলোকে কি প্রচলিত রপ্তানি পণ্য বা ট্রেডিশনাল এক্সপোর্ট গুডস বলা হয়। বাঁশের তৈরি ঝুড়ি কোন শিল্পের পণ্য? কোন শিল্পের? এটি কি একটি কুটির শিল্পের পণ্য। বেত, বাঁশ ও হস্তশিল্পের কাজগুলো সামান্য মূলধনে হাতে বা সাধারণ হাতিয়ার দিয়ে ঘরে বসেই করা যায়, তাই এগুলো কি কুটির শিল্প। এ পর্যায়ে আমরা শুরু করছি চতুর্থ অধ্যায়, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান ওয়ান শট এমসিকিউ। বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়? কত বছর? 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ম অনুযায়ী বিশ্বের অধিকাংশ দেশে প্রতি 10 বছর পর পর আদমশুমারি বা জনশুমারি পরিচালিত হয়। বাংলাদেশেও 1974 সালে প্রথম আদমশুমারি শুরু হয়ে প্রতি 10 বছর পর পর কি এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থটির লেখক কে? এটার লেখক হচ্ছে কে? যে থমাস রবার্ট ম্যালথাস। বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস 1798 সালে এই বইটি প্রকাশ করেন। এই বইয়ে তিনি তার বিখ্যাত জনসংখ্যা তত্ত্ব তুলে ধরেছিলেন, যেখানে জনসংখ্যা ও খাদ্যের উৎপাদনের সম্পর্কের কথা বলা হয়েছে। নিচের কোনটি জ্যামিতিক হারের উদাহরণ? জ্যামিতিক হারের উদাহরণ হচ্ছে কি যে 1, 2, 4, 8। জ্যামিতিক হার বলতে বোঝায় যখন প্রতিটি পদ পূর্ববর্তী পদের সাথে একটি নির্দিষ্ট গুণক নিয়ে গুণ হারে বাড়ে, যেমন দ্বিগুণ হওয়া। এখানে 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী জনসংখ্যার এই জ্যামিতিক হারেই কি জনসংখ্যা বৃদ্ধি পায়। গাণিতিক হার কোনটি? গাণিতিক হার হচ্ছে কি যে 1, 2, 3, 4, 5। এটা কি গাণিতিক হার। গাণিতিক হার হলো সমান ব্যবধানে বা যোগের মাধ্যমে সাধারণ সংখ্যাভিত্তিক বৃদ্ধি, যেমন 1, 2, 3, 4। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়। জন্মগ্রহণ ছাড়াও দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে কোনটা? যে বহির্গমন। জনসংখ্যা পরিবর্তনের প্রধান উপাদান 3টি: জন্ম, মৃত্যু ও অভিবাসন। যখন অন্য দেশ থেকে মানুষ স্থায়ীভাবে একটি দেশে আসে, বহিরাগমন বা ইমিগ্রেশন যেটা, তখন কি জন্মগ্রহণ না হওয়া সত্ত্বেও সেটি কি সেই দেশের কি মোট জনসংখ্যার বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি কত সালে পরিচালিত হয়? 2022 সালে সর্বশেষ আদমশুমারিটি পরিচালিত হয়েছিল। শূন্য জনসংখ্যা বৃদ্ধি হলো যদি একটি দেশের কি জন্মহার ও মৃত্যুহার উভয়ই সমান হয়, সেটা কি শূন্য জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি সমান জন্মহার বিয়োগ মৃত্যুহার। যদি কোনো দেশের যতজন শিশু জন্ম নেয় ঠিক ততজন মানুষই মারা যায়, অর্থাৎ কি নিট অভিবাসন শূন্য থাকে, তবে মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না, যাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা জিরো পপুলেশন গ্রোথ বলা হয়। কোন একটি দেশের জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক কোনটা? জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক হচ্ছে কি তার জন্মহার, সেই দেশের কি জন্মহার। জনসংখ্যা পরিবর্তনের মৌলিক 3টি নির্ধারক হলো জন্মহার, মৃত্যুহার এবং নিট অভিবাসন। বিকল্পগুলোর মধ্যে যে একমাত্র যে জন্মহার যেটা রয়েছে, হ্যাঁ, সেই জন্মহারই হচ্ছে কি জনসংখ্যার প্রত্যক্ষভাবে বৃদ্ধি বা পরিবর্তনের প্রধান উপাদান। সিবিআর এর পূর্ণরূপ কোনটা? সিবিআর এর পূর্ণরূপ হচ্ছে কোনটা? যে
ক্রুড বার্থ রেট, স্থূল জন্মহার, প্রতি 1000 জন জনসংখ্যার বিপরীতে এক বছরে মোট যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে কি সিভিআর বলা হয়। জনসংখ্যার সূত্রটি প্রদান করেন কে? প্রদান করেন ম্যালথাস প্রদান করেন। অর্থনীতিতে জনসংখ্যার প্রথম ও সুসংবদ্ধ তত্ত্ব বা সূত্র প্রদান করেন থমাস রবার্ট ম্যালথাস 1798 সালে। তার মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য বাড়ে কি গাণিতিক হারে। নিচের কোনটি দ্বারা জন্মহার পরিমাপ করা হয়? জন্মহার পরিমাপ করা হয় কোনটি দ্বারা? সিভিআর দ্বারা। কোনটি দ্বারা? সিভিআর দ্বারা। জনসংখ্যার নির্ধারক কোনটি? জনসংখ্যার নির্ধারক হচ্ছে কোনটা? নিট অভিবাসন। জনসংখ্যা মূল তিনটি নির্ধারক জন্মহার, মৃত্যুহার এবং নিট অভিবাসন। তাই এখানে সঠিক উত্তর যেটা অপশনে রয়েছে যে নিট অভিবাসন যেহেতু অপশনে রয়েছে তাই এটাই কি সঠিক উত্তর। কোনটি মানব সম্পদ উন্নয়নের সূচক? মানব সম্পদ উন্নয়নের সূচক হচ্ছে কি জীবনযাত্রার মান। জাতিসংঘের মানব উন্নয়ন সূচক HDI মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয়। এক হচ্ছে আয়ুষ্কাল, শিক্ষা এবং জীবনযাত্রার মান। তাই জীবনযাত্রার মান হলো মানব সম্পদ উন্নয়নের প্রধান একটি সূচক। সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড বা উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় ইংরেজির সংক্ষিপ্ত রূপ কোনটা? এটার ইংরেজির সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি PPP। পিপি এর পূর্ণরূপ হচ্ছে কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সরকারি বেসরকারি অংশীদারিত্ব বৃহৎ কাঠামো বা অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নে সরকার ও বেসরকারি খাত যৌথভাবে কাজ করলে তাকে PPP বলা হয়। বাংলাদেশি নাগরিক মিস্টার তারেক মধ্যপ্রাচ্যের একটি দেশে গত 3 বছর ধরে কাজ করছেন এবং দেশে পরিবারের জন্য নিয়মিত বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন, যা অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক ভূমিকা রাখছে। মিস্টার তারেক দেশে যে বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন তা হচ্ছে রেমিট্যান্স। প্রবাসী কর্মীরা বিদেশে উপার্জন করে নিজের দেশে পরিবার বা ব্যাংকে যে অর্থ পাঠায় তাকে অর্থনীতিতে রেমিট্যান্স বা প্রবাসী আয় বলা হয়। কোন ধরনের জনসংখ্যাকে অর্থনীতিতে মানব সম্পদ বলা হয়? কোন ধরনের? উৎপাদনশীল জনসংখ্যাকে। শুধু জনসংখ্যা থাকলেই সম্পদ হয় না। যখন কোনো জনসংখ্যা শিক্ষা, দক্ষতা, কাজের মাধ্যমে উৎপাদনমূলক কাজে অংশ নেয়, সাধারণত 15 থেকে 64 বছর বয়সী উৎপাদনশীল জনগোষ্ঠী, তখন তাদেরকে মানব সম্পদ বলা হয়। মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক কয়টি? মৌলিক সূচক কয়টা? 3টা মৌলিক সূচক রয়েছে। UNDP অনুযায়ী মানব উন্নয়ন সূচকের প্রধান যে মৌলিক ক্ষেত্র বা সূচক 3টি। এক হচ্ছে দীর্ঘ ও সুস্থ জীবন, 2 হচ্ছে জ্ঞান অর্জন এবং উন্নত জীবনযাত্রার মান। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা জেলায়। রাজধানী শহর, শিল্প কারখানা, প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রিক হওয়ায় ঢাকা জেলায় প্রতি বর্গ কিলোমিটারে মানুষের বসবাস বা জনসংখ্যার ঘনত্ব কি সবচেয়ে বেশি। জনসংখ্যা বৃদ্ধির ইতিবাচক প্রভাব কোনটি? জনসংখ্যা বৃদ্ধির ইতিবাচক প্রভাব হচ্ছে কি শ্রমের যোগান বৃদ্ধি। জনসংখ্যা বাড়লে খাদ্যাভাব ও বেকারত্বের মতো নেতিবাচক দিক থাকলেও এটি বড় ইতিবাচক দিক হলো এটির একটি বড় ইতিবাচক দিক হলো হচ্ছে কি যে দেশে কাজ করার মতো বিপুল পরিমাণ শ্রমের যোগান বৃদ্ধি পায়, যা শিল্প ও উৎপাদনে সহায়তা করে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ কোনটা? যেটা কি উচ্চ জন্মহার, এটার বৃদ্ধির কি প্রধান কারণ। বাল্যবিবাহ, নিরক্ষরতা, অসচেতনতা ও ধর্মীয় গোঁড়ামির কারণে বাংলাদেশের উচ্চ জন্মহার বিদ্যমান, যা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কি একটি প্রধান কারণ। কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব হচ্ছে হলো হচ্ছে কি কৃষি জমির ওপর চাপ বৃদ্ধি। কৃষি জমির ওপর চাপ বৃদ্ধি, জনসংখ্যা বাড়লে অতিরিক্ত ঘরবাড়ি ও রাস্তাঘাট তৈরির প্রয়োজন হয়, ফলে চাষযোগ্য কৃষি জমি কমতে থাকে এবং কি সীমিত কৃষি জমির ওপর কি উপরিচাপ সৃষ্টি হয়। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তিতে কোনটি অধিকতর সহায়ক? যেটা হচ্ছে আত্মকর্মসংস্থান অধিকতর সহায়ক। সরকারি বা বেসরকারি চাকরির সুযোগ সীমিত, তাই চাকরির পেছনে না ঘুরে নিজের অর্থ, দক্ষতা ও উদ্যোগ কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করা হচ্ছে কি আত্মকর্মসংস্থান এবং কি বেকারত্ব দূর করার সেরা উপায়। চিত্ত বিনোদন ও উন্নত শিক্ষার কারণে জন্মহার কি হয়? হ্রাস পায়। শিক্ষা ও সচেতনতা বাড়লে মানুষ সচেতন হয় এবং পরিবার ছোট রাখতে উৎসাহিত হয়। এছাড়াও চিত্ত বিনোদনের সুযোগ থাকলে মানুষ কেবল সন্তান পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ফলে কি জন্মহার হ্রাস পায়।
দেশের জনসংখ্যার তুলনায় কাজের সুযোগ অপ্রতুল, তাই বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় কাসেম সাহেব এমন উদ্যোগ নিলেন যাতে নিজের কাজের পাশাপাশি অন্যদেরও কাজ করার সুযোগ সৃষ্টি হয়। কাসেম সাহেবের উদ্যোগকে কি বলা হবে? যেটা বলা হবে সেটা হচ্ছে কি আত্মকর্মসংস্থান। নিজের উদ্যোগে নিজের কাজের পথ তৈরি করা এবং অন্য অনেকের জন্য কাজের সুযোগ তৈরি করাই হলো হচ্ছে কি আত্মকর্মসংস্থান। জনসংখ্যার কোন স্তরে জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়? কোন স্তরে? কাম্য জনসংখ্যা স্তরে জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়। কাম্য জনসংখ্যা হলো জনসংখ্যার এমন এক অবস্থা যেখানে দেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের সাথে জনসংখ্যার সঠিক ভারসাম্য থাকে এবং প্রতিটি মানুষের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়। তো এই ছিল অর্থনীতির দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। এ পর্যায়ে আমরা শুরু করছি সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি ওয়ান শট এমসিকিউ। 1 নং প্রশ্নে রয়েছে দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি বা মূল্যের ড্যাশ কে মুদ্রাস্ফীতি বলে। এখানে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে হচ্ছে কি ক্রম নিম্নগতি, তার মানে হবে হচ্ছে কি দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি বা মুদ্রার মূল্যের ক্রম নিম্নগতিকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি হলে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, যার ফলে একই পরিমাণ টাকা দিয়ে আগের চেয়ে কম জিনিস কেনা যায়, অর্থাৎ পণ্যের দাম বাড়লে টাকার ক্রয় ক্ষমতা বা মান কমতে থাকে। তাই দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি মানেই কি মুদ্রার মূল্যের ক্রম নিম্নগতি। অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হওয়ার নাম মুদ্রাস্ফীতি। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে কার? এটা কি যে কুলবর্ণ এর উক্তি। যখন বাজারে পণ্যের তুলনায় অর্থের যোগান অনেক বেশি থাকে তখন মানুষ সামান্য পণ্যের জন্য বেশি টাকা খরচ করতে রাজি হয়। অর্থনীতিবিদ কুলবর্ণ এই সহজ বিষয়টি বোঝাতে বলেছেন টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস, অর্থাৎ কি অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হওয়ার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। মিস্টার ফিলিপস বিগত 5 বছরে তার দেশের দ্রব্যমূল্য নিয়ে বিচলিত, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়ে তার সাধারণ মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলেছে। উদ্দীপকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াকে কি বলে? দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে কি মুদ্রাস্ফীতি বলা হয়। ধারাবাহিকভাবে বা ক্রমাগত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়াই হচ্ছে কি যে মুদ্রাস্ফীতির মূল লক্ষণ। অর্থের ক্রয় ক্ষমতাকে কি বলে? অর্থের ক্রয় ক্ষমতাকে বলা হচ্ছে কি অর্থের মূল্য। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাকেই কি অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা বলা হয়। মুদ্রাস্ফীতির কারণ কোনটা? মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে কি অর্থের যোগান বৃদ্ধি। অর্থনীতিতে যখন অতিরিক্ত টাকা বা অর্থের সরবরাহ বেড়ে যায় তখন মানুষের হাতে কেনার ক্ষমতা বা চাহিদা বাড়ে, কিন্তু সেই অনুপাতে উৎপাদন না বাড়লে পণ্যের দাম বেড়ে মুদ্রাস্ফীতি ঘটে। নিচের কোনটির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়? কোনটির মাধ্যমে? সেটি উৎপাদন বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। বাজার যদি দ্রব্যের যোগান বা উৎপাদন বাড়ানো যায় তবে চাহিদার সাথে যোগানের ভারসাম্য তৈরি হয়, ফলে পণ্যের দাম কমে আসে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। নিচের কোনটির কারণে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়? কোনটির কারণে? সেটি হচ্ছে কি যে অর্থের সরবরাহ বৃদ্ধির কারণে। কেন্দ্রীয় ব্যাংক যদি বাজারে অতিরিক্ত নোট ছাপায় বা ঋণ প্রবাহ বাড়ায় তবে বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পায়। অতিরিক্ত অর্থের কারণে বাজারে পণ্যের দাম বেড়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। মুদ্রাস্ফীতি এমন একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদ দিয়েছেন? সংজ্ঞাটি দিয়েছেন হচ্ছে কে? অর্থনীতিবিদ ক্রাউথার। ক্রাউথারের মতে মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যেখানে দুটি ঘটনা একসাথে ঘটে। একদিকে দ্রব্যের দাম বাড়ে, অন্যদিকে টাকার মান বা ক্রয় ক্ষমতা কমতে থাকে। মুদ্রাস্ফীতিতে সীমিত আয়ের জনগণের উপর কি প্রভাব ফেলে? সীমিত আয়ের জনগণের ক্ষতি হয়। সীমিত বা নির্দিষ্ট আয়ের মানুষের আয় হুট করে বাড়ে না, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ফলে আগের আয়ে তারা আর সংসার চালাতে পারে না এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতির কারণ কি? মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে কি যে অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান বৃদ্ধি পেলে কি মুদ্রাস্ফীতি হয়ে থাকে। মুদ্রা সংকোচন এর ফল এডি রেখা কোন দিকে স্থানান্তরিত হয়? মুদ্রা সংকোচনের ফলে এডি রেখা কি বাম দিকে স্থানান্তরিত হয়। মুদ্রা সংকোচনে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা এডি
কমে যায়, সামগ্রিক চাহিদা হ্রাস পেলে এডি রেখা মূল অবস্থান থেকে কি বাম দিকে স্থানান্তরিত হয়। মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য প্রধানত কয়টি পদ্ধতি অনুসরণ করা হয়? 3টি পদ্ধতি অনুসরণ করা হয়। এক হচ্ছে ভোক্তার দাম সূচক, 2 হচ্ছে পাইকারি দাম সূচক এবং 3 হচ্ছে কি জিডিপি ডিফ্লেক্টর। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কয় প্রকার? গতিভিত্তিক মুদ্রাস্ফীতি হচ্ছে কি 4 প্রকার। মৃদু মুদ্রাস্ফীতি, চলন্ত মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি এবং কি চরম মুদ্রাস্ফীতি। ফার্মের আয়তন বাড়লে সূক্ষ্ম শ্রম বিভাগের মাধ্যমে কোন সুবিধা পাওয়া যায়? কোন সুবিধা পাওয়া যায়? যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচন সুবিধাটা পাওয়া যায়। ফার্মের আয়তন বড় হলে কাজের বিভাজন অর্থাৎ কি শ্রম বিভাগ সূক্ষ্ম হয়, এর ফলে প্রতিষ্ঠানের ভেতরের উৎপাদন দক্ষতা বাড়ে এবং একক প্রতি উৎপাদন খরচ কমে, যাকে অভ্যন্তরীণ ব্যয় সংকোচন বলা হয়। প্রকৃত মুদ্রাস্ফীতি কখন দেখা দেয়? প্রকৃত মুদ্রাস্ফীতি দেখা যায় পূর্ণ নিয়োগের পর। অর্থনীতিবিদ কেইনসের মতে পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে উৎপাদন বাড়ানো সম্ভব, কিন্তু পূর্ণ নিয়োগ অর্জিত হওয়ার পর দেশের সব সম্পদ নিয়োজিত হয়ে যাওয়ায় উৎপাদন আর বাড়ানো যায় না। তখন অর্থের যোগান বাড়লে কেবল দামই বাড়ে, যা আসল বা প্রকৃত মুদ্রাস্ফীতি। নিচের কোনটি মুদ্রাস্ফীতির গুরুত্বপূর্ণ নির্ধারক? কোনটি? সেটা হচ্ছে কি মুদ্রার যোগান হচ্ছে কি মুদ্রাস্ফীতির গুরুত্বপূর্ণ নির্ধারক। নিচের কোনটি মুদ্রাস্ফীতির কারণ? কারণ কোনটা? উৎপাদন হ্রাসও কিন্তু মুদ্রাস্ফীতির কারণ। যদি কোনো কারণে দেশের পণ্যের উৎপাদন কমে যায় বা যোগান ঘাটতি দেখা দেয়, তবে চাহিদার তুলনায় পণ্য কম থাকায় বাজারে দাম দ্রুত কি বাড়তে থাকে এবং মুদ্রাস্ফীতি ঘটে। বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার পরিমাণে নিচের কোন পদ্ধতি বেশি ব্যবহার করা হয়? সেটা কি ভোক্তার দাম সূচক পদ্ধতিটা ব্যবহার করা হয়। মানুষের জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তনের বা জীবনযাত্রার ব্যয়ে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তন পরিমাপের জন্য বাংলাদেশের ভোক্তার দাম সূচক সিপিআই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বাংলাদেশ সরকার সকল সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি করেছেন, এতে করে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। মূল্য বৃদ্ধির এই প্রক্রিয়াকে বলে হচ্ছে কি মুদ্রাস্ফীতি বলা হয়। এই প্রক্রিয়াকে বলে মুদ্রাস্ফীতি। কর্মচারীদের বেতন বাড়ালে তাদের হাতে নগদ টাকা বাড়ে, ফলে তারা কি বাজারে গিয়ে বেশি কেনাকাটা করে। চাহিদা বাড়ার ফলে বাজারে যদি দ্রব্যের দাম বেড়ে যায়, তবে সেটিই কি হলো মুদ্রাস্ফীতি। ভোক্তার দাম সূচক নির্ণয়ে কোন বিষয়টি আলোচনা বা কোন বিষয়টি বিবেচনা করা হয়? যেটা বিবেচনা করা হয় সেটা কি খুচরা দাম। খুচরা দামটা বিবেচনা করা হয়। সাধারণ ভোক্তা বা ক্রেতারা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে দামে সরাসরি বাজার থেকে কেনেন, অর্থাৎ খুচরা দাম কি বিবেচনা করেই কি ভোক্তা দাম সূচক সিপিআই হিসাব করা হয়। মুদ্রাস্ফীতির ফলে বৈদেশিক বাণিজ্যের উপর কিরূপ প্রভাব পড়ে? সেটা হচ্ছে কি যে রপ্তানির পরিমাণ কমে যায়। দেশে মুদ্রাস্ফীতি হলে দেশীয় পণ্যের উৎপাদন খরচ ও দাম বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের দাম বেশি থাকায় বিদেশি ক্রেতারা তা কিনতে চায় না, ফলে রপ্তানির পরিমাণ কমে যায়। কোন ধরনের অর্থনীতির দেশে মৃদু মুদ্রাস্ফীতি অনুকূল প্রভাব সৃষ্টি করে? কোন ধরনের অর্থনীতির দেশে? উন্নয়নশীল অর্থনীতির দেশে মুদ্রাস্ফীতি কি যে অনুকূল প্রভাব সৃষ্টি করে। মৃদু মুদ্রাস্ফীতি। উন্নয়নশীল অর্থনীতিতে হালকা বা মৃদু মুদ্রাস্ফীতি থাকলে উৎপাদকেরা ভালো দামের আশায় বেশি বিনিয়োগ ও উৎপাদনে উৎসাহিত হয়, যা কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহযোগিতা বা সাহায্য করে থাকে। অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। সংজ্ঞাটি হচ্ছে কার? যে অর্থনীতিবিদ হট্রের। অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। এই সহজ ও সংক্ষিপ্ত সংজ্ঞাটি দিয়েছেন অর্থনীতিবিদ হট্রে। সীমিত আয়ের লোকের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কিরূপ? এটা হচ্ছে কি জীবনযাত্রার মান হ্রাস পায় তাদের। সীমিত আয়ের মানুষের আয় স্থির থাকলেও পণ্যের দাম বাড়ার কারণে তাদের প্রকৃত আয় বা ক্রয় ক্ষমতা কমে যায়, ফলে তারা প্রয়োজনীয় জিনিস কিনতে না পেরে মানবেতর জীবনযাপন করে, অর্থাৎ কি জীবনযাত্রার মান তাদের হ্রাস পায়। মুদ্রাস্ফীতির ফলে কে ক্ষতিগ্রস্ত হয়? যারা ক্ষতিগ্রস্ত হয় তারা কি ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতি হলে টাকার মান কমে যায়। যে ব্যক্তি টাকা ধার দিয়েছিলেন অর্থাৎ ঋণদাতা, ফেরত পাওয়ার সময় তিনি সমপরিমাণ টাকা পেলেও সেই টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, তাই ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় এবং ঋণ গ্রহীতা লাভবান হয়। কোন শ্রেণী মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়? লাভবান হয় যারা আড়তদার।
আড়তদার বা ব্যবসায়ীরা কম দামে পণ্য কিনে বেশি দামে পণ্য বিক্রি করতে পারেন। মুদ্রাস্ফীতিতে পণ্যের দাম হু করে বাড়ায়, তাদের কি মুনাফার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, ফলে কি তারা লাভবান হয়। মুদ্রাস্ফীতির ফলে সাধারণ আয়ের লোকের ওপর কিরূপ প্রভাব পড়ে, যেরূপ প্রভাব পড়ে কি তারা কি ক্ষতিগ্রস্ত হয়। নগদ রিজার্ভ অনুপাত পরিবর্তন করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে কে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই নগদ রিজার্ভ অনুপাত বাড়িয়ে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করে। মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায় কোনটি? এটি প্রতিকারের উপায় হচ্ছে কি অর্থের যোগান নিয়ন্ত্রণ। মুদ্রাস্ফীতির মূল কারণ হলো বাজারে অতিরিক্ত অর্থ, তাই কেন্দ্রীয় ব্যাংক ও সরকার যদি বাজারে অর্থের যোগান ও ঋণ প্রবাহ নিয়ন্ত্রণ করে তবে দ্রুত মুদ্রাস্ফীতি কমানো সম্ভব। সাধারণত দাম স্তরের ক্রমাগত বৃদ্ধিকে কি বলে? মুদ্রাস্ফীতি বলে। অধিকাংশ ক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয়, কোন পদ্ধতি? সেটা হচ্ছে কি যে আর্থিক নীতি পদ্ধতিটা অনুসরণ করা হয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সবচেয়ে দ্রুত ও কার্যকর উপায় হলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত আর্থিক নীতি, যার মাধ্যমে সুদের হার বাড়িয়ে বা ব্যাংকিং ঋণের উপর কড়াকড়ি আরোপ করে বাজারে অর্থের যোগান কমানো হয়। এ পর্যায়ে শুরু করছি অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য ওয়ান শট এমসিকিউ। রপ্তানির চেয়ে আমদানি বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে? যেটি ঘটে সেটি হচ্ছে কি যে প্রতিকূল বাণিজ্য ভারসাম্য। যখন কোনো দেশ বাইরে থেকে বেশি পণ্য আনে অর্থাৎ আমদানি করে কিন্তু বিদেশে কম পণ্য পাঠায় অর্থাৎ রপ্তানি করে, তখন দেশের টাকা বাইরে বেশি চলে যায়। একে আমরা বাণিজ্য ঘাটতি বা প্রতিকূল বাণিজ্য ভারসাম্য বলে থাকি। নিচের কোন দেশটি বাংলাদেশের বড় রপ্তানি বাজার? যুক্তরাষ্ট্র হচ্ছে কি যে বাংলাদেশের একক বড় রপ্তানি বাজার। একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা বা রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র বা ইউএসএ। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনটি আবশ্যক? যেটি আবশ্যক সেটি হচ্ছে কি দুটি দেশ ও পৃথক মুদ্রা ব্যবস্থা। আন্তর্জাতিক বাণিজ্যে দুটি ভিন্ন সার্বভৌম দেশ অংশ নেয় এবং প্রতিটি দেশের নিজস্ব স্বতন্ত্র মুদ্রা যেমন টাকা, ডলার ব্যবহৃত হয়। মুদ্রার এই ভিন্নতায় আন্তর্জাতিক বাণিজ্যকে অভ্যন্তরীণ বাণিজ্য থেকে আলাদা করে দেয়। দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ায় দ্রব্য ও সেবার ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদিত হলে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য। দুটি স্বাধীন দেশের মধ্যে যখন আইন কানুন মেনে আনুষ্ঠানিক ও বৈধভাবে পণ্য বা সেবা কেনাবেচা হয় তখন তাকে কি আন্তর্জাতিক বাণিজ্য বলা হয় অর্থনীতিতে। আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচতত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? ডেভিড রিকার্ডো। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো 1817 সালে তার বিখ্যাত বইতে আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব প্রদান করেন। বিশ্বায়নের পূর্বশর্ত নিচের কোনটি? বিশ্বায়নের পূর্বশর্ত হচ্ছে কি তথ্য প্রযুক্তি। কোনটি? তথ্য প্রযুক্তি। সমগ্র বিশ্বকে একটি একক কমিউনিটি বা বিশ্বগ্রামে রূপান্তর করতে বা কানেক্ট করতে সবচেয়ে বেশি প্রয়োজন উন্নত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিশ্বায়ন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা। বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এর মূল ধারণাই হলো ভৌগোলিক দূরত্ব মুছে ফেলে পুরো বিশ্বকে একটি সমন্বিত বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত করা। বিশ্বায়নের নেতিবাচক দিক কোনটি? বিশ্বায়নের নেতিবাচক দিক হচ্ছে কি যে দেশীয় সংস্কৃতির বিপর্যয়। বিশ্বায়নের ফলে বাইরের সংস্কৃতি অবাধে প্রবেশ করে, যা অনেক সময় স্থানীয় ও দেশীয় সংস্কৃতি, আচার অনুষ্ঠান ও ঐতিহ্যকে হুমকির মুখে ফেলে দেয়। বিশ্বায়নের অসুবিধা কোনটি? বিশ্বায়নের অসুবিধা হচ্ছে কি যে মেধা পাচার। বিশ্বায়নের কারণে এক দেশের সুযোগ সুবিধা অন্য দেশ থেকে সহজে আনা যায় বা সুযোগ সুবিধাগুলো সম্পর্কে সহজে জেনে ফেলা যায়, ফলে অনুন্নত ও উন্নয়নশীল দেশ থেকে উচ্চশিক্ষিত ও দক্ষ মেধা উন্নত দেশে চলে যায়। বিশ্বায়ন করতে মূলত বোঝায় যে কি অর্থনৈতিক বিশ্বায়ন। বিশ্বায়ন করতে মূলত বোঝায় যে অর্থনৈতিক বিশ্বায়ন। বিশ্বায়নের মূল ভিত্তি ও প্রথম চালিকা শক্তি হলো অবাধ বাণিজ্য, আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থনৈতিক লেনদেন। সংক্ষেপে যা কি অর্থনৈতিক বিশ্বায়ন। বিশ্বায়নের সুবিধা কোনটি? বিশ্বায়নের সুবিধা হচ্ছে কি যে ধনী দরিদ্রের বৈষম্যর যে ব্যাপকতা আছে সেইটা। বিশ্বায়নের সুফল উন্নত দেশ ও ধনকুবেররা বেশি ভোগ করে, যার ফলে ধনীরা আরো ধনী এবং গরিবেরা কি আরো গরিব হয়ে পড়ে।
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এর সংক্ষিপ্ত রূপ কোনটি? বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি ইপিজেড। কোনটি? ইপিজেড। ইপিজেড এর পুনরূপ হচ্ছে কি এক্সপোর্ট প্রসেসিং জোন, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কর ছাড় ও সুবিধা দিয়ে শুধুমাত্র রপ্তানিমুখী পণ্য উৎপাদনের ব্যবস্থা করা হয়। HYV টেকনোলজি এর পুনরূপ কি? HYV টেকনোলজি এর পুনরূপ হচ্ছে কোনটা? যে হাই ইয়াল্ডিং ভ্যারাইটি টেকনোলজি। হাইব্রিড বা উচ্চ ফলনশীল শস্যের উদ্ভাবন ও ব্যবহারকে সংক্ষেপে HYV টেকনোলজি বলা হয়। বাংলাদেশ কোন দেশে বেশি জনশক্তি রপ্তানি করে? কোন দেশে? সৌদি আরবে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে। বাংলাদেশের শ্রমবাজারে সবচেয়ে বড় অংশটি জুড়ে রয়েছে মধ্যপ্রাচ্য, যার মধ্যে একক দেশ হিসেবে সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন কোনটি? বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে কি? যে অপ্রচলিত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ মূলত কাঁচা পাট বা চায়ের মতো ঐতিহ্যবাহী বা প্রচলিত পণ্য পাঠাতো, কিন্তু বর্তমানে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য ও প্রক্রিয়াজাত কৃষি পণ্যের মতো অপ্রচলিত পণ্যের আধিপত্যই কি সবচেয়ে বড় পরিবর্তন। বাংলাদেশের রপ্তানিতে অপ্রচলিত পণ্যের চাহিদা কোন ধরনের? সেটা কি স্থিতিস্থাপক। অপ্রচলিত পণ্যগুলোর আন্তর্জাতিক বাজারে অনেক বিকল্প বা প্রতিযোগী দেশ থাকে, তাই দাম সামান্য বাড়ালে বা কমলে চাহিদা অনেক বেশি পরিবর্তিত হয়, যেটি স্থিতিস্থাপক চাহিদা। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হয়? যে বিশ্বের মোট উৎপাদন বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে প্রতিটি দেশ তাদের সবচেয়ে কম খরচে উৎপাদিত পণ্যে বিশেষজ্ঞ হয়ে ওঠে, যার ফলে আন্তর্জাতিক স্তরে সার্বিক যে উৎপাদন আছে সেটা কি বৃদ্ধি পায়। দেশের অভ্যন্তরে সংগঠিত বাণিজ্যকে কি বলে? দেশের অভ্যন্তরে সংগঠিত বাণিজ্যকে কি অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতর, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম, যে ব্যবসা বাণিজ্য ঘটে তাকে কি অভ্যন্তরীণ বাণিজ্য বা ইন্টারনাল যে ট্রেড আছে, ইন্টারনাল ট্রেড বলা হয়। বাংলাদেশের আমদানিকৃত মূলধন জাতীয় দ্রব্য কোনটি? মূলধন জাতীয় দ্রব্য হচ্ছে কি কৃষি যন্ত্রপাতি, যে পণ্য সরাসরি ভোগ করা হয় না বরং নতুন পণ্য উৎপাদনে যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তাই কি মূলধনী দ্রব্য, যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি। কোনটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য নির্ধারক? কোনটি? সেটি হচ্ছে কি মুদ্রা। দেশের অভ্যন্তরের একই মুদ্রা যেমন টাকা চলে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে দুই দেশের মধ্যে আলাদা মুদ্রা ও বৈদেশিক বিনিময় হার প্রয়োগ করতে হয়। বাংলাদেশের প্রধান অপ্রচলিত রপ্তানি দ্রব্য কোনটি? অপ্রধান যেটা আছে সেটা হচ্ছে কি তৈরি পোশাক কি অপ্রচলিত একটি রপ্তানি দ্রব্য, যে পণ্যগুলো প্রাচীনকাল বা দীর্ঘদিন ধরে রপ্তানি তালিকার প্রাধান্য পায়নি কিন্তু সম্প্রতি সবচেয়ে বেশি আয় আনছে, তাই কি অপ্রচলিত পণ্য। তৈরি পোশাক হলো বাংলাদেশের সবচেয়ে বড় অপ্রচলিত রপ্তানি খাত। ইপিজেড এর পুনরূপ কি? এটা আমরা আগেই পড়েছি যে ইপিজেড এর পুনরূপ হচ্ছে কি এক্সপোর্ট প্রসেসিং জোন। আন্তর্জাতিক বাণিজ্যের বিধিনিষেধ থাকলে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কি যে সংরক্ষিত বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যে যখন কোনো দেশীয় শিল্পকে বাঁচাতে ট্যারিফ, শুল্ক বা কোটা আরোপের মাধ্যমে বাণিজ্যকে সীমিত করে, তখন তাকে কি সংরক্ষিত বাণিজ্য বলা হয়। আন্তর্জাতিক বাণিজ্য হলো দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার লেনদেন। কে বলেছেন? হচ্ছে কে? কিন্ডেল বার্জার। প্রখ্যাত অর্থনীতিবিদ সিপি কিন্ডেল বার্জার আন্তর্জাতিক বাণিজ্যের এই সহজ ও সার্বজনীন সংজ্ঞাটি দিয়েছেন। নিচের কোনটি অপ্রচলিত রপ্তানি দ্রব্য? যেটা অপ্রচলিত রপ্তানি দ্রব্য সেটা হচ্ছে কি হিমায়িত খাদ্য। চা বা কাঁচা চামড়া প্রথাগতভাবে দীর্ঘদিন ধরেও রপ্তানি হলেও কিন্তু হিমায়িত চিংড়ি বা মাছ তুলনামূলকভাবে নতুন বা অপ্রচলিত রপ্তানি খাতের অন্তর্ভুক্ত। নিচের কোনটি বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য? নিচের কোনটা? যেটা হচ্ছে কি চা হচ্ছে বাংলাদেশের কি একটা প্রচলিত রপ্তানি পণ্য, যে পণ্যগুলো বাংলাদেশে ঐতিহ্যগতভাবে বহু বছর ধরে বিদেশে রপ্তানি করে আসছে, যেমন কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা ইত্যাদি। ট্যাক্স হলিডে সুবিধা পান কারা? ট্যাক্স হলিডে সুবিধা পান হচ্ছে কারা? যারা রপ্তানিকারক, তারাই কি ট্যাক্স হলিডে সুবিধাটা পান।
কোনটি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স পাওয়া যায়? কোনটি রপ্তানির মাধ্যমে? জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স পাওয়া যায়। বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্জিত বৈদেশিক মুদ্রাই মূলত কি? রেমিটেন্স, যা জনশক্তি রপ্তানির মাধ্যমে কি দেশে রেমিটেন্স হিসেবে আসে। রপ্তানি বৃদ্ধির জন্য কোনটি রোধ করা প্রয়োজন? রপ্তানি বৃদ্ধির জন্য কি চোরাচালান রোধ করা প্রয়োজন। অনানুষ্ঠানিক উপায়ে বা চোরাচালানের মাধ্যমে পণ্য বিদেশে চলে গেলে সরকার রাজস্ব হারায় এবং দেশের প্রকৃত বৈধ রপ্তানি খাত কি বাধাগ্রস্ত হয়। বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি? হস্তশিল্পজাত দ্রব্য। এটা কি অপ্রচলিত। আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি আয় বেশি হলে বাণিজ্যের পরিস্থিতি কেমন হয়? অনুকূল হয়। অনুকূল পরিস্থিতি হয় যখন কোনো দেশের পকেটে টাকা আসার পথ অর্থাৎ কি রপ্তানি বড় হয় এবং টাকা চলে যাওয়ার পথ আমদানি ছোট হয়, তখন দেশের জন্য অনুকূল বাণিজ্য বলা হয় তাকে। কোনটি প্রচলিত রপ্তানি পণ্য? প্রচলিত রপ্তানি পণ্য হচ্ছে কি নিউজ প্রিন্ট। প্রাথমিক যুগে নিউজ প্রিন্ট বা কাগজ বাংলাদেশে বহুল উৎপাদিত হয়ে অন্যান্য দেশে রপ্তানি করা হতো, যা একটি প্রাচীন ও প্রচলিত রপ্তানি খাত। অপরিশোধিত পেট্রোলিয়াম। অপরিশোধিত পেট্রোলিয়াম কোন ধরনের আমদানিকৃত পণ্য? এটা কি একটা প্রাথমিক আমদানিকৃত পণ্য। অপরিশোধিত পেট্রোলিয়াম প্রকৃতি থেকে সরাসরি পাওয়া প্রাথমিক কাঁচামাল, একে রিফাইন বা শোধন করে তবেই ডিজেল, পেট্রোল ও কেরোসিন বানানো হয়। তো এই ছিল অর্থনীতির দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ সবগুলো অধ্যায় একসাথে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমরা খুব ভালোভাবে এইচএসসি পরীক্ষাটি দাও। ধন্যবাদ সকলকে।